আন্দোলনের মাধ্যমে একটা নতুন সরকার স্বাধীনভাবে ভোটাধিকারের মাধ্যমে ক্ষমতায় বসতে পেরেছে। ফ্যাসিজম, স্বৈরাচার এবং ফ্যাসিজমের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীনতা পেয়েছে, এবং যারা সেই ফ্যাসিজম তাড়াবার জন্য প্রধান সৈনিক ছিল, জুলাই আন্দোলনের নেতারা বা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা, যারা এখন নতুন একটি দল গঠন করেছে এনসিপি, তারা জুলাই পদযাত্রা যখন করছে, জুলাই ঘটনার 2 বছর পর 24 জুলাই পর 26 জুলাইতে এসে তারা যখন জুলাই পদযাত্রা করছে, তাদের উপর এই আন্দোলনের মাধ্যমে যারা ক্ষমতায় বসছে, যারা কখনো ক্ষমতায় বসতে পারার কথা ছিল না, তারা তাদের উপর হামলে পড়েছে। এর চেয়ে কষ্টের, এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। দর্শক, আজকে আমি আপনাদের প্রচুর ভিডিও দেখাতে চাই। প্রথম আমরা হবিগঞ্জ থেকে একটা ভিডিও দেখাবো সার্জিস আলমের। কি বলছেন তিনি, আমরা এক নজর শুনে আসি। রড দিয়ে ওনার এই কোন ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। আপনারা একটু কাছে নিয়ে আসেন। আপনারা যদি দেখেন যে এখানে ওনার হাতটার কি অবস্থা হয়েছে, এই জায়গায় মানে এটা ধরার মতো কোনো অবস্থা নাই। এখানে মাথায় এই যে রড দিয়ে প্রত্যেকটা জায়গায় বাড়ি মারছে। আমরা যখন আমাদের এই আহত 7-8 জন ভাইকে নিয়ে সদর হাসপাতালের দিকে যাইতেছিলাম তাদের চিকিৎসার জন্য, তখন সদর হাসপাতালের সামনে ওই 24 জুলাইয়ের সময় যেমন খুনি বাহিনী যেভাবে আক্রমণ করছিল হাসপাতালের গেটে, ঢাকা মেডিকেলের গেটে, ওইভাবে আমাদেরকে খুনি বাহিনী এইখানে ছাত্রদল যুবদলের সন্ত্রাসী ক্যাডাররা, জিকে গাউসের ক্যাডাররা, তারা আমাদেরকে আক্রমণ করে হাসপাতালে পর্যন্ত ঢুকতে দেয় নাই। কারণ আমি যখন আমার ভাইদের নিয়ে যাচ্ছিলাম, তারা আমার হাতে পর্যন্ত রড দিয়ে বাড়ি মারছে, ইট মারা শুরু করে। এরপরে রড থেকে শুরু করে যত ধরনের তাদের লাঠি সোটা এগুলো তারা মারা শুরু করে। এবং ওইখানে আমাদের ছাত্র শক্তি, যুব শক্তির এনসিপি অনেক ভাইকে তারা ওইখানে মানে ওই সবার সামনে ওখানে পিটা। এবং আমরা এখানে পুলিশ দেখলাম, আমাদের সামনে থাকা তো দূরের কথা, আমাদের সাথে থাকা তো দূরের কথা, এত বড় হামলার পরে তারা পিছনে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখতেছে। এই ছিল অবস্থা। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী, যেই বাহিনী মানুষের উপরে এইভাবে শুধুমাত্র ডিমোট করার কারণে, সমালোচনা করার কারণে ভাবে আক্রমণ করতেছে? সালাউদ্দিন আহমেদকে জবাব দিতে হবে। তারা কি জিকে গাউসদেরকে এই সন্ত্রাসী কার্যক্রমের ঠিকাদারি দিয়ে রাখছে কিনা, এর বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জ আছি। যদি পারে আমাদেরকে মেরে ফেলবে, এখান থেকে প্রয়োজনে আমাদের লাশ যাবে, কিন্তু এর বিচার, এর জবাব তারেক রহমানকে দিতে হবে। দর্শক, আমরা সার্জিস আলমের হবিগঞ্জ থেকে তার যে লাস্ট বক্তব্য সেটা আপনাদের শোনালাম। আসলে কি ঘটেছে আমরা এক নজর জেনে আসি। সেই সংবাদটির একটু ডিটেলস আপনাদের দিয়ে আমি আরো অনেক ভিডিও আপনাদের দেখাবো সবকিছু মিলে। হবিগঞ্জ জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা শেষে ছাত্রদলের নেতাকর্মীরা গাড়ি বহরে হামলা করেছে এমন অভিযোগ করেছে এনসিপির পক্ষ থেকে। অর্থাৎ এনসিপি যখন তারা জুলাই পদযাত্রা শেষ করে ফিরছিল, ছাত্রদলের নেতাকর্মীরা, যুবদলের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। হামলায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সন্ধ্যায় শহরের থানা মোড় এলাকায় এর সংঘর্ষ হয়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমকে সোনালী ব্যাংকে অবরুদ্ধ করে রাখা হয়। রাত 8টার দিকে পুলিশ তাদের উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। হামলায় এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম ও জেলা সদস্য সচিব মাহমুদুর রহমান মুবিন সহ অন্তত 20 জন আহত হন। তাদের বহনকারী গাড়িও ভাঙচুর করা হয় এবং তাদেরও মারধর করা হয় ব্যাপকভাবে। এনসিপির জেলা শাখার আহ্বায়ক আবহিনা মোস্তফা কামাল বলেন, সন্ধ্যায় সমাবেশ শেষ করে কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি সার্জিস আলমকে নিয়ে সার্কিট হাউসে যাওয়ার সময় থানা মোড় এলাকায় তাদের উপর বর্তমান সরকার দলের নেতাকর্মীরা হামলা চালায়। এখন এই যে বিষয়টি আমরা শুনলাম, এটি একটি জাতীয় দৈনিকের খবর থেকে বলছি। জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিগান বলেন, শান্তিপূর্ণ হবিগঞ্জ শহরে কেউ যদি এসে অশালীন বক্তব্য দিয়ে শহরকে অস্থিতিশীল করতে চায়, তার দায়ভার তাদেরকে নিতে হবে, অন্য কেউ এর দায়ভার নেবে না। তবে আজকে অপ্রীতিকর একটি ঘটনার খবর আমি শুনেছি। এর সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই। শুনেছি কোনো অশালীন বক্তব্যকে ঘিরে বিক্ষুব্ধ মানুষজন তাদের ধাওয়া দিয়েছে। এই ঘটনার সঙ্গে ছাত্রদল বিএনপির কেউ জড়িত না। এই যে আমরা তথ্যটি পেলাম, এনসিপি তাদের অভিযোগ দিয়েছে ছাত্রদল যুবদলের বিরুদ্ধে, আর ছাত্রদল বলছে এটার সাথে তারা যুক্ত না, কারণ বক্তব্যের সময় অশালীন বক্তব্য দেওয়া হয়েছে। ঠিক এই কথাগুলো হাসিনাও বলতো, আওয়ামী লীগও বলতো, যুবলীগ বলতো, ছাত্রলীগ বলতো। ক্ষমতা বসলে কথাগুলো এরকম হয়ে যায়। তখন বিএনপিকে মারধর করা হতো। বিএনপি নেতারা যখন হাসিনার বিরুদ্ধে হাসিনাকে ফ্যাসিস্ট স্বৈরাচার বলতো, তখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বিএনপি নেতাদের মারত। এখন বিএনপি বিরোধী দলকে মারছে। ক্ষমতা স্থায়ী না, ক্ষমতা অস্থায়ী। আবার কখনো বিএনপি বিরোধী দলে থাকবে, বিএনপি মার খাবে। কিন্তু এটা কি চলবে? এভাবেই চলবে 2026-এ এসে, 54 বছরের বাংলাদেশে এটা কি রাজনীতি হওয়া উচিত? তাহলে এতগুলো মানুষ প্রাণ দিল কেন হাসিনা বিরোধী আন্দোলনে? এত মানুষ পঙ্গু, অন্ধ হলো কেন? আসলে এর উত্তর মিলছে না। আসেন আমরা আরেকটা দৃশ্য দেখে আসি।
আমরা দেখছি যে সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি আটকে এভাবে হামলা করা হয়। পুলিশ সেখানে নীরবে দেখে, কিছু কিছু পুলিশ শারীরিক কিছুটা ভাবে চেষ্টা করে, কিন্তু অধিকাংশ পুলিশ নীরবে দাঁড়িয়ে থাকে, কারণ সরকার দলকে পুলিশ কিছু বলতে পারে না, পুলিশের বলা উচিত না, এটা নিয়ম হয়ে গেছে বাংলাদেশে। আমরা আরেকটা ফুটেজ দেখে আসি। এদিকে আমরা আরো কিছু দৃশ্যপটের কি বলবো, কি করতেছেন? এই প্রশাসন কিচ্ছু করতেছে না ভাই, ভাই আমাদেরকে মারতেছে ভাই, ভাই প্রশাসন টাকা টাকা দেখতেছে ভাই, প্রশাসন দেখতেছে ভাই, আমাদেরকে মারতেছে ভাই। সন্ত্রাসীরা আমাদের উপর আক্রমণ করছে, প্রশাসন দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছে। এটা হবিগঞ্জে হামলা সময়ের দৃশ্য। আমরা সালাউদ্দিন আম্মার আজকে দেখলাম রাজশাহী, আমি সার্জিসদের নিয়ে কথা বলবো আরো। সালাউদ্দিন আম্মারের একটা লাইভ সাংবাদিক সম্মেলনে কিছু অংশ। এই দুইটা মানুষ যারা মুখ করা শুরু করছিল এরা আবার নিজেদেরকে ঢুকাই দিচ্ছে, আবার ফ্যাসিবাদের জন্ম হচ্ছে। শুরুটা আপনাদের এখান থেকে আসছে, বারবার আপনাদেরকে এটা বলছে। সে ছাত্রলীগ, প্রমাণিত ছাত্রলীগ, এখানে ছাত্রলীগ সন্দেহ করা হয়েছিল, মধ্যে হলে তারপরে তার হয়েছিল, তাকে লিস্টে তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে। সেখানে রাজশাহী ইউনিভার্সিটি বর্তমান সরকার দলের সাপোর্ট নিয়ে ছাত্রলীগ ক্যাম্পাসে উঠেছে, অথচ বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে উঠে দেওয়া হয়নি ছাত্রলীগের আমলে। ছাত্রলীগের চরিত্রটা এমন হয়ে গেল কেন? গত 15 বছর যারা লীগের হাতে মার খেয়েছে, জুলুমের শিকার হয়েছে, তারা সেই লীগকে অর্থের বিনিময়ে বা কোনো সুযোগের বিনিময়ে ক্যাম্পাসে ওঠার চেষ্টা করছে। তবে রাজশাহীর ছাত্রনেতা, রাষ্ট্রনেতা সালাউদ্দিন আম্মা তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে, এবং তার একটা বক্তব্য আমরা শুনে আসি, তিনি কি বলছেন। আমাদের ইনসাফ 2 বছর ধরে ছাত্রলীগের ব্যাপারে কোনো ডিসিশন না নিয়ে আজকে এই পরিস্থিতিতে তারা নিয়ে আসলো। এটা দায় আমি কাকে দিব? আমি আইনকে দিব, আমি প্রশাসনকে দিব। যখন তারা দিতে পারতেছে না তখন তো আমাকে নিতে হবে। হ্যাঁ, ওখানে আহত মানে কি? কোথায় ওনার এখানে মানে ইয়ে দেখা যাচ্ছে, সাদা মাংস দেখা যাচ্ছে, এমন বাজে অবস্থায় অনেক আকস্মিক ভাবে হামলা করা হয়েছে। ওরা ছিল 7 জন, আমরা ছিলাম মাত্র 3 জন, এবং আমরা জাস্ট বসে, আমি তো সহতত্ত্ব গবেষণার সাথে কথা বলতেছিলাম, আকস্মিক ভাবে তারা গিয়ে আমরা 7 জনের নাম গুলো আমি তো চিনি না তাদের নাম সমেত করে দিয়েছি। দেখেন অবস্থা এই এদের মানে। এটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাষ্ট্রনেতা সালাউদ্দিন আম্মারের বক্তব্য আমরা শুনলাম। সারা বাংলাদেশের দৃশ্যগুলো আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। গণ অধিকার পরিষদের রাশেদদের মতো কি বলবো, হাসিনা প্রেমীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে, এবং একসময় যারা বিএনপি বিরোধী ছিল, আওয়ামী লীগ পোষণ করেছে, আওয়ামী লীগের থেকে সুবিধাভোগী, তারা এখন আস্তে আস্তে বিএনপির ঘরে প্রবেশ করছে। এটাই হবে, এটা আমরা আগে জানতাম। যখন আমরা বিএনপির জন্য খুব সিরিয়াসলি কাজ করতাম, জীবনের হুমকি নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলাম, হ্যাঁ, যে দেশে থাকলে তো গুম খুন বা ক্রস ফায়ার হয়ে যাবো, এই ভয় বাঁচার জন্য চলে গেলাম, তখন অনেকে বলতাম যে জীবনটা বাজিয়ে রেখে কেন কাজ করছি? দেশের জন্য। দেশটা কি? একটা পদ নাকি পদবি, নাকি দেশটা আসলে কি? দেশটা কন্ট্রোল করে তো রাজনীতিবিদরা। রাজনীতি তো আসলে নষ্ট হয়ে গেছে, পচে গেছে, বিক্রি হয়ে গেছে। আসলে তাই দেখলাম। বিএনপির বহু ত্যাগী নেতারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আফসোস করছে যে 15-16 বছর মাঠে ঘরে ঘুমাতে পারিনি, মাঠে ঘাটে বিভিন্ন চাষাবাদ জমিতে পালিয়েছিলাম, ধান খেতে, পাট খেতে, গাছে গাছে, অন্ধকারে। আমি নিজের চোখে অনেককে দেখেছি, তাদের কারো খোঁজ নেই, তারা কোথাও নেই। কিন্তু ওই সময় যারা সুবিধাভোগী, টাকার বিনিময় নেতাদের ম্যানেজ করে, তারা এখনো সুবিধাভোগী। লজ্জা। যে ছেলেগুলো বাংলাদেশকে স্বাধীন করলো, যখন বিএনপি জামাত নামক দুটো রাজনৈতিক দল পুরো ব্যর্থ হয়ে গেল হাসিনাকে সরাতে, তখন বৈষম্য বিরোধী নামের একটা আন্দোলন তৈরি হলো। এই ছেলেরা, ছাত্র জনতারা, পুরো বাংলাদেশের মানুষ তাদের ডাকে আসছে। বিএনপি জামাতের ডাকে কেউ কিন্তু আসে নাই। বাংলাদেশের মানুষ, কোনো জনগণই আসতো না। কেন আসতো না জানেন? জানে যে রাজনীতিবিদরা হাসিনা চলে গেলে এরা ক্ষমতায় বসবে, এরা এই হাসিনার মতো এটা দেশ তৈরি করবে। এই যে এখন যা হচ্ছে, যুবদল ছাত্রদল যা করছে, এটা বাংলাদেশের মানুষ জানতো, কেউ তাদের ডাকে আসতো না। এই জন্য বিএনপি পল্টনে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতো, জামাত ইসলাম বাইতুল মোকাররমের দক্ষিণে মিছিল করতো, কেউ আসতো না। কেন আসতো না? এটা সব 2 নম্বর। এদের ডাকে কেউ আসে লাভ কি? জীবন দিয়ে লাভ কি? কিচ্ছু হবে না। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ডাকে অজস্র মানুষ, শিশু কিশোর, সব নারী পুরুষ বৃদ্ধ সব বেরিয়ে আসলো। বাংলাদেশ থেকে হাসিনা পালানো অনেক রক্তের বিনিময়, অনেক জীবনের বিনিময়। বসানো হলো বিশ্বাসঘাতক ডক্টর ইউনূসকে ক্ষমতায়। রন্ধে রন্ধে তার আওয়ামী ফ্যাসিজমের লোকদেরকে উপদেষ্টা করা হলো। হয়ে গেল একটা নির্বাচন।
সেই নির্বাচনের পর আমরা কি দেখলাম? বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিটি ক্ষমতায় বসলেন, কিন্তু অদৃশ্যভাবে কেন যেন মনে হচ্ছে তিনি দেশের সবকিছু জানেন না বা তাকে জানতে দেয়া হচ্ছে না। তিনি অনেক ভালো ভালো উদ্যোগ নিয়ে কাজ করছেন, কিন্তু পেছন থেকে বিএনপিটাকে ধ্বংস করতেছে এই ছাত্রদল, যুবদল, বিএনপির কিছু সুবিধাবুদ্ধিরা, সবাই না, যারা ত্যাগ স্বীকার করছে বিএনপির জন্য তারা করছে না এটা। তারা এখনো বিএনপির এই কর্মকাণ্ডে কষ্ট পাচ্ছে, যেটা কেন হচ্ছে, কেন বিএনপিকে আওয়ামী লীগ বানিয়ে ফেলছে, আওয়ামী লীগের পথে কেন হাঁটছে বিএনপি। কারণ এভাবে তো টিকে থাকা যায় না, এটা প্রমাণিত। আপনি সবাই জানেন, জুলুম করে কেউ টিকে থাকতে পারে? সম্ভব? আর এই যুগে এসে, জেনজিদের যুগে এসে, যেখানে নরেন্দ্র মোদীর মসনদ কাঁপিয়ে দিয়েছে এই জেনজিরা, হাসিনার পতন হয়ে গেছে, স্বৈরাচার ফ্যাসিস্ট, সেখানে বিএনপিতে একেবারেই একটা কি বলবো দুধের বাচ্চা হাসিনার কাছে। যারা এই দেশকে এত ত্যাগের বিনিময়ে স্বাধীন করলো, তাদেরকে মার খেতে হচ্ছে। কাদের হাতে মার খেতে হচ্ছে? যারা এই স্বাধীনতার বিনিময়ে ফল ভোগ করছে ক্ষমতায় বসে। আবার কাদেরকে নিচ্ছে? যারা পালাতক আওয়ামী লীগ, তাদেরকে সাথে নিয়ে আজকের মুক্তিযোদ্ধাদের মারছে। ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা যাবে না, কিন্তু জুলাইয়ের মুক্তিযোদ্ধাদের মারা যাবে। এ কেমন বাংলাদেশ? এটা বাংলাদেশ? এই বাংলাদেশ চেয়েছিলাম? খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যে সমালোচনা সহ্য করা যায় না। আচ্ছা, শেখ হাসিনা তো অনেক লম্বা লম্বা কথা বলে গিয়েছিলেন, আছেন কোথাও? ওবায়দুল কাদের আছেন কোথাও? বেনজির আছেন কোথাও? হারুন কোথায়? সবার ঠিকানা একটা জায়গা হয় যদি মানুষ পাশে না থাকে। আজকে সবচেয়ে বড় ঘৃণা লাগছে আমার জামাত ইসলামের জন্য। না তারা সরকারে, না তারা বিরোধী দলে, না তারা যোগ্য। এরা ক্ষমতায় বসে দেশ চালাবে কি করে? আল্লাহ বাঁচাইছে এদের হাত থেকে, এই জাতিকে রক্ষা করছে। এরা কোনো দলের মধ্যেই পড়ে না, এরা তাবলিগও না, এরা রাজনৈতিক দলও না। সংসদে হিজড়াদের মতো কথা বলে। দুঃখ পাবেন জামাতের লোকেরা, আমি জানি, আমি দুঃখ পাবেন বলেই কথাগুলো বলছি। সংসদে তারা সরকারের চামচামি করেই যাচ্ছে, সরকারের ভালো কি খারাপ কি তারা বুঝতে পারছে না। কেউ এসে ফ্রিজ চাচ্ছেন, কেউ এসে এটা বলছেন। কিসব লোকদেরকে পার্লামেন্টে বসাইছেন যাদের যোগ্যতা অনেক পার্লামেন্টে বসার। একটা কার্টুনের দৃশ্য। বিএনপির তাও তো রাজনীতিবিদ, পলিটিশিয়ানরা কিছু আছে, যারা ভালো আছেন, খারাপও আছে। জামাতের মধ্যে কারা আছেন? এক ডক্টর শফিক এসেই বা যেই বক্তব্য দেন যেন তাবলিগ করতে আসেন। সারা দেশে কি হচ্ছে? তাদের এমপিরা কি করছে? ছোট বাচ্চা মেয়েকে নিয়ে ফুর্তি করতে গিয়ে ধরা পড়ছে। যশোরে কি করছে? এমপির মেয়ে গিয়ে মাদ্রাসার সামনে ভবনের মধ্যে ঢুকে। এগুলো কেন হচ্ছে? একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশের বিএনপি, জামাত সহ সব দলগুলোকে আমাদের ইন্টেলিজেন্স এবং ওপারের ইন্টেলিজেন্স বিভিন্ন হানি ট্র্যাপে আটকাবার চেষ্টা করছে। এগুলো বারবার বলছি, তাদেরকে কানে পানি যাচ্ছে না। পুরুষের সবচেয়ে দুর্বল জায়গা নারী আর টাকা। তো জামাত তো নারী বা টাকার দিকে ছুটছিল না, এতদিন আটকাতে পারেনি। অবশেষে জামাতের কিছু বিক্ষিপ্ত ভাবে ঘটনা ঘটিয়ে বা কিছু লোককে ট্র্যাপে ফেলতে পারে। সব মানুষ তো আসলে বলবো কি একদম সাচ্চা ইমানদার মুসলিম হতে পারে না। কিছু মানুষের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা কাজ করে। তবে জামাত ভালো সিদ্ধান্ত নিচ্ছে, ওই ব্যক্তিকে দ্রুত বহিষ্কার করে দিয়েছে। সোশ্যাল মিডিয়া এখন দেখছি হেফাজতের কি বলে চরমনের অনেক নেতার লিঙ্ক ভাইরাল হচ্ছে, বিএনপির কয়েকজনের লিঙ্ক ভাইরাল হচ্ছে। আমি তখন বলছিলাম যে কারো ব্যক্তিগত চরিত্র নিয়ে টান দেবে না, তাহলে নিজের কাপড় খুলে নিয়ে যাবে। এখন সেটা শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। এখন দেখেন একজন আরেকজনের নেতাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক ভাইরাল করা শুরু করছে। জামাতের একটা বিএনপির বেরোবে 200, এটা সবাই জানি আমরা। চরমনেরও বের হয়ে গেছে, আরো বের হবে। এরপরে আল্লাহ না জানে বলৎকারটা বের হয় কিনা। একজন আরেকজনের কাপড় খুলে খুব ফায়দা হয়েছে আমার ধারণা, যে ফায়দায় পুরো বাংলাদেশে এখন মানুষ ল্যাংটা করে ফেলতেছে। এটা কোনো সুন্দর রাজনীতির পথ হতে পারে না। যে সার্জিস নাসিরুদ্দিনরা রক্তের বিনিময়ে হাসিনাকে সরিয়েছে, তাদের আবার রক্ত ঝরাতে হবে, এর চেয়ে কষ্টের কি হতে পারে? তাদের সাথে আদর্শিকভাবে আমার দ্বন্দ্ব থাকতে পারে, মানসিকতার দ্বন্দ্ব থাকতে পারে, রাজনৈতিক পথের মতের আমার সাথে পার্থক্য থাকতে পারে, তাই বলে গায়ে হাত দেব? এখন যদি জনাব তারেক রহমান বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, যদি মনে করা হয় যারা ছাত্র দলের লোক, তাহলে এদের কিছু বলা হবে না। সেম আওয়ামী লীগের মতো ঘটনা ঘটবে তাদের জীবনে। লিখে রাখেন। একবার মানুষ রাস্তায় নামলে ঘরে ফিরতে চায় না। জুলাই বাংলাদেশে খুব বেশি দিন আগের ঘটনা না।